হ্যালো ভিউয়ার্স, হাসান বায়োলজির পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় ক্লাস 9-এর তৃতীয় চ্যাপ্টার জৈবনিক প্রক্রিয়া এবং তারই একটা অংশ ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ। এর আগের দিন আমরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ শুরু করেছিলাম। এবার আজকে পড়ব সালোকসংশ্লেষ, অর্থাৎ এর আগের দিন আমরা ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ যে অংশটা পড়েছিলাম আমরা ঠিক তারপরে থেকে পড়ব, এবং তারপরের অংশটি হচ্ছে সালোকসংশ্লেষের উপাদান। এই সালোকসংশ্লেষের উপাদান অর্থাৎ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে উপাদানগুলো ব্যবহৃত হয় সেই উপাদানগুলোর কী নাম এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কী ভূমিকা, সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং আলোচ্য বিষয়ে যাওয়ার আগে আমি এর আগের দিন যেটা আমরা পড়েছিলাম সেই জিনিসটা একটু দেখে নেব। এর আগের দিন আমরা সালোকসংশ্লেষ প্রক্রিয়ার সমীকরণ পড়েছিলাম। সেই সমীকরণ যখন পড়ছিলাম তখন আমরা দেখতে পেয়েছিলাম সালোকসংশ্লেষ প্রক্রিয়া কীভাবে ঘটে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যেগুলো প্রধান উপাদান হিসেবে দরকার পড়ে কার্বন ডাইঅক্সাইড আর জল। এই কার্বন ডাইঅক্সাইড আর জল কী করেছিল, ক্লোরোফিলের সহায়তায় সূর্যালোকের উপস্থিতিতে এই কার্বন ডাইঅক্সাইড আর জল কী করে বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি করেছিল, আর তৈরি করেছিল কি O2 মানে অক্সিজেন, আর জল তো উৎপন্ন করেছিল। এই হচ্ছিল সালোকসংশ্লেষ প্রক্রিয়া একটা সাধারণ সমীকরণ। তাহলে সেই সমীকরণটা যখন দেখছিলাম সেখানে আমরা কি প্রধান উপাদান হিসেবে কী পেয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ এটা বলতে পারি সালোকসংশ্লেষ যে প্রক্রিয়াটা ঘটছে বা সালোকসংশ্লেষ যে প্রক্রিয়াটা হয় সেই প্রক্রিয়ায় প্রধান উপাদান যেটা হয় সেটা হচ্ছে CO2 অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে সালোকসংশ্লেষ হতো না। এই কার্বন ডাইঅক্সাইড তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় একটা অন্যতম উপাদান বা প্রধান উপাদান। আর একটা উপাদান হচ্ছে জল। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার উপাদান বুঝতে পারলাম, একটা প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড আর একটা হচ্ছে জল। এই কার্বন ডাইঅক্সাইডের কী ভূমিকা, আরও দুটো উপাদান আছে। কার্বন ডাইঅক্সাইডের ভূমিকাটা বলার আগে আমি দুটো উপাদান বলে দিচ্ছি এখানে, যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া আর দুটো উপাদান হচ্ছে আমরা পেয়েছিলাম সূর্যালোক আর একটা ক্লোরোফিল। তাহলে আর স্লাইডে চলে আসছি। এখানে দেওয়া আছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান উপাদান হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, জল, সূর্যালোক, ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েডস। আর কি আছে, সাহায্যকারী উপাদান আছে, যেমন ADP, NADP আর UPP। এগুলোর ফুল ফর্ম কি, ADP আমরা জানি এডিনোসিন ডাইফসফেট, NADPর ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইড এডিনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট, আর RUPP হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট। এগুলো কী করে, সালোকসংশ্লেষ যখন ঘটে আমরা সালোকসংশ্লেষ পরবর্তীতে যখন পদ্ধতিগুলো পড়ব তখন এই সাহায্যকারী উপাদানগুলি বা সহকারী উপাদানগুলির ভূমিকাগুলো দেখতে পাবো। আজকে আমাদের আলোচ্য বিষয় হয়েছে যে প্রধান উপাদান, এই প্রধান উপাদানগুলোর উৎস কোথায় এবং কীভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সাহায্য করে। প্রথম যে প্রধান উপাদানটা আছে সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে পায় উদ্ভিদ, আমরা সাধারণত জানি পরিবেশে দু রকমের উদ্ভিদ থাকে, একটা হচ্ছে স্থলজ উদ্ভিদ আর একটা জলজ উদ্ভিদ। তাহলে যে এই স্থলজ উদ্ভিদগুলো সেগুলো পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে। কীভাবে শোষণ করে, স্থলজ উদ্ভিদ পরিবেশের কার্বন ডাইঅক্সাইডে পাতার মধ্যে অবস্থিত স্টোমাটা বা পত্ররন্ধ্র দিয়ে বেপন প্রক্রিয়ায় শোষণ করে। আর যারা জলজ উদ্ভিদ তারা কার্বন ডাইঅক্সাইড কোথায় পায়, তারা জলের মধ্যে যে নিমজ্জিত কার্বন ডাইঅক্সাইড বা কার্বন ঘটিত যে যৌগগুলো থাকে সেখান থেকেই কার্বন ডাইঅক্সাইড পায়। ব্যাস বুঝতে পারলাম। তাহলে কার্বন ডাইঅক্সাইডের উৎসটা কোথায়, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় তাহলে উদ্ভিদ সেটা কোথায় পায় সেটা জানলাম। এবার সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় এর ভূমিকাটা কী, এবার দেখেছিলাম আমরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া যখন সমীকরণটা এর আগের দিন পড়ছিলাম সেখানে দেখেছিলাম কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি করছিল। তাহলে বলতে পারি, সহজভাবে বলতে পারি, কার্বন ডাইঅক্সাইড যদি না থাকতো তাহলে গ্লুকোজ তৈরি হতো না। ব্যাস এক কথায় শেষ। তাহলে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা কী, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড গ্লুকোজ উৎপন্ন করতে সাহায্য করে বা গ্লুকোজ তৈরি করে। এই কার্বন ডাইঅক্সাইডের এবার এই যে গ্লুকোজে আমরা সাধারণ সংকেত জানি C6H12O6। এই গ্লুকোজের মধ্যে যে কার্বন আছে সেই কার্বনের উৎস কোথাকে, পরিবেশের কার্বন ডাইঅক্সাইড। আর গ্লুকোজের মধ্যে যে অক্সিজেন আছে তারও উৎস পরিবেশের কার্বন ডাইঅক্সাইড। অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড পুরোটাই কিন্তু গ্লুকোজের মধ্যে নিমজ্জিত। এখান থেকে একটা কোশ্চেন থাকে,
অঙ্গারাত্রীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন। কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গারাত্রীকরণ জিনিসটা কী বলে দিই। পরিবেশের কার্বন যদি পরিবেশের কার্বন যেটা আছে আমরা সেটা সরাসরি বা ডিরেক্টলি ব্যবহার করতে পারি না, আমাদের উদ্ভিদের মাধ্যমে ব্যবহার করতে হয়। তাহলে পরিবেশের কার্বনকে যদি আমরা কোনো প্রক্রিয়ায় বা কোনো একটা প্রক্রিয়ার মাধ্যমে খাবারের মধ্যে বা কোনো একটা জিনিসের মধ্যে আবদ্ধ করতে পারি, তখন তাকে বলা হয় কার্বন আত্তীকরণ বা কার্বন অ্যাসিমিলেশন বা অঙ্গারাত্রীকরণ। কি হয়েছিল, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখতে পেয়েছিলাম পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইডের কার্বন, এই যে কার্বন, সেই কার্বনটা কোথায় গিয়েছিল, সেই কার্বনটা গ্লুকোজের মধ্যে ঢুকে গেছিলো। তাহলে গ্লুকোজ কি, গ্লুকোজ এক ধরনের খাবার, এই খাবারের মধ্যে যে কার্বনটা আছে সেই কার্বনটা কোথাকার, পরিবেশের কার্বন। তাহলে পরিবেশের কার্বনটা কি হয়েছে, কোনো একটা পদ্ধতির মাধ্যমে সে কি করেছিল, খাবারের মধ্যে স্থিতিক রূপে থেকেছিল বা খাবারের মধ্যে স্থির রূপে থেকেছিল। তাহলে এই ঘটনাকে বলা হয় অঙ্গারাত্রীকরণ। মানে পরিবেশের কার্বনকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না, কিন্তু পরিবেশের কার্বন কোনো একটা খাবারের মধ্যে যদি আবদ্ধ থাকে তখন তাকে বলা হয় অঙ্গারাত্রীকরণ। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়াকেও অঙ্গারাত্রীকরণ একটা প্রক্রিয়া বলা হয়। কেন কি, কারণ সালোক সংশ্লেষ প্রক্রিয়া আমরা দেখেছি পরিবেশে যে কার্বন ডাইঅক্সাইড সেটা কি হচ্ছিল, সেই কার্বন ডাইঅক্সাইডের কার্বন গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয়েছিল। তাহলে এই ঘটনাকে বলা হয়েছিল অঙ্গারাত্রীকরণ, তাই সালোক সংশ্লেষ বলা যায় এক ধরনের অঙ্গারাত্রীকরণ। তাহলে বুঝতে পারলাম কার্বন সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইডের ভূমিকা। এরপরে যে উপাদানটি আছে সেটা হচ্ছে জল। এই জল উদ্ভিদ কোথা থেকে পায়, আমরা বলেছিলাম উদ্ভিদ যারা স্থলজ উদ্ভিদ তারা হচ্ছে মাটির ভিতরে থেকে কৌশিক জলটা নেয়, মূল্যম দ্বারা মাটির ভিতর থেকে কৌশিক জল শোষণ করে এবং ওই জলটা জাইলাম বাহিকার মাধ্যমে পাতায় পৌঁছায়। তাহলে এই জল স্থলজ উদ্ভিদগুলো মাটি থেকে পায়, মাটির কৌশিক জল পায়। এই কৌশিক জল জিনিসটা কি, অ্যাকচুয়ালি কৌশিক জল জিনিসটা হচ্ছে মাটির ভিতরে, আমরা যে মাটির নিচে কি মাটির কোণা আছে, এবার দুটো মাটির কোণার মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলা হয় কৌশিক স্থান, এবং তার মাঝখানে যে জলটা আবদ্ধ থাকে সেই জলটাকে বলা হয় কৌশিক জল। তাহলে উদ্ভিদ কী করে, স্থলজ উদ্ভিদগুলো মাটির কৌশিক জল শোষণ করে এবং ওই কৌশিক জলটাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। আর যারা জলজ উদ্ভিদ তারা যারা কি কোথা থেকে জল পায়, তারা তো জলাশয় বা ডোবা যেখানে থাকে সেখান থেকে জল পায়। আরেক ধরনের উদ্ভিদ থাকে পরাশ্রয় উদ্ভিদ বলা হয়, যেমন রাসনা বলে এক ধরনের উদ্ভিদ আছে। সেই পরাশ্রয় উদ্ভিদ মানে পরাশ্রয় নামের মধ্যেই আছে, পরাশ্রয় মানে কি কারো উপর পরের উপর আশ্রয় করে আছে। আমরা দেখি অনেক সময় আমের গাছের উপর এক ধরনের উদ্ভিদ দেখা যায় যাদের মূলটা নিচের দিকে থাকে, বা অন্যান্য গাছের ক্ষেত্রে দেখবি এক ধরনের উদ্ভিদ থাকে, হ্যাঁ, যে পরাশ্রয় উদ্ভিদ বলা হয়। সেই পরাশ্রয় উদ্ভিদগুলো এরা আবার জল কোথা থেকে পায়, এরাও যেহেতু উদ্ভিদ তাহলে এরাও সালোক সংশ্লেষ করবে, সালোক সংশ্লেষের জন্য এদেরও জল প্রয়োজন হবে। এই জলটা ওরা কোথা থেকে পাবে, এই জলটা ওরা পায় বাতাস থেকে, অর্থাৎ বায়ুমণ্ডল থেকে বাতাসের যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্প থেকে জলটা পেয়ে থাকে। এই জল সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এই জলের কি ভূমিকা আমরা দেখেছিলাম, যখন প্রথম দিন পড়েছিলাম সালোক সমীকরণ, সেখানে দেখেছিলাম জল কী হয়েছিল, জারিত হয়েছিল। জল জারিত হয়ে কী করেছিল, অক্সিজেন উৎপন্ন হয়েছিল। তাহলে বলতে পারি সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে অক্সিজেনটা পাওয়া যায় তার উৎস হলো জল, এটা বলা যেতে পারে। দ্বিতীয় বলবো, এই যে আমরা দেখলাম যে গ্লুকোজের মধ্যে কার্বন যেটা আছে সেটা আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে, অক্সিজেন যেটা আছে সেটা আসছে কার্বন ডাইঅক্সাইড থেকে। তাহলে এই দুটো হলো কার্বন ডাইঅক্সাইড থেকে। আর যে এর মধ্যে যে হাইড্রোজেন ছিল, এই হাইড্রোজেনটা বা এইচটা কোথা থেকে আসে, এইচটা আসে জলের মধ্যে, জল থেকে আসে। তাহলে জলের মধ্যে এই জলটা আবার কি করে, জলটাকে যদি আমরা ভেঙে দেখি তাহলে দেখতে পাবো H2O-কে যদি আমরা ভাঙি তাহলে পাই H প্লাস প্লাস ও এইচ মাইনাস। যে এই যে এইচ প্লাস, এই এইচ প্লাসটা কোথায় যাবে, এটা হচ্ছে গ্লুকোজের মধ্যে ঢুকে যাবে। আর এই ওটা কোথায় যাবে, ওএইচ থেকে, এই ওএইচ থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে গেলে, এই যে এখান থেকে আবার একটা ইলেকট্রন বেরিয়ে যাবে, যেহেতু মাইনাস আছে আমরা জানি এখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে ইলেকট্রন যদি একটা বেরিয়ে যায় তাহলে ওটা ওএইচে পরিণত হয়ে যাবে, মানে ওএইচ মাইনাস থেকে একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায় তাহলে ওটা ওএইচ প্লাস পরিণত হয়ে যায়। তাহলে এই ওএইচ থেকে এই ওটা থেকে অক্সিজেন এসেছিলো ব্যাস। আর এই হাইড্রোজেনটা কোথায় হয়েছিল ওটা। তাহলে যে বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে জলটা ব্যবহৃত হয়ে সেই জল থেকে আমরা কি পাই, অক্সিজেন পাই। অর্থাৎ বলবো সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন অক্সিজেন যেটা আছে সেটা জলতে ভেঙে আসে,
এক। দ্বিতীয়ত গ্লুকোজের মধ্যে যে হাইড্রোজেন বা অক্সিজেন হাইড্রোজেনটা থাকে সেটা জল ভেঙে আমরা পেয়ে থাকি। দুই, আবার এই যে ইলেকট্রনের কথা যেটা বললাম সেটা কি করে, যে যখন সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল ভেঙে যায়, ভেঙে গিয়ে যে ইলেকট্রনটা উৎপন্ন হয়, এই ইলেকট্রনটাকে উত্তেজিত ক্লোরোফিলকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। এই উত্তেজিত ক্লোরোফিলকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে মানে কি, যখন আমরা পড়েছিলাম যে যখন ক্লোরোফিলের উপর সূর্যালোক পড়ে বা আলোক রশ্মি পড়ে তখন কি ওই ক্লোরোফিলটা উত্তেজিত হয়ে যায়। তাহলে ওই যে একবার ক্লোরোফিলটা উত্তেজিত হয়ে যাচ্ছে, এই ক্লোরোফিলটাকে তো স্বাভাবিক করতে হবে বা আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতে হবে। সেই আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করে কে, এই ইলেকট্রন। তাহলে বুঝতে পারলাম যে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জলের ভূমিকা কী। এরপরে যেটা আসবো, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের ভূমিকা। এই সূর্যালোক আমরা কোথা থেকে পাবো? সূর্যালোক সূর্য থেকে এই যে আলোটা পাই সেটাকে বলা হয় সূর্যালোক। এবার এই আলোর মধ্যে অ্যাকচুয়ালি থাকে কি জিনিসটা যদি আমরা দেখি যে মহাকাশ থেকে প্রতিটা মুহূর্তে বা প্রতিনিয়ত অদৃশ্য রশ্মি বা তরঙ্গ বলতে পারি পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। যেমন দেখতে পাচ্ছি তরঙ্গ, এই তরঙ্গগুলো পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছায়। এই তরঙ্গের মধ্যে কিছু কিছু তরঙ্গ থাকে যেগুলো হচ্ছে দৃশ্যমান আলো, অর্থাৎ মহাকাশ থেকে প্রতি মুহূর্তে তরঙ্গ এসে পৃথিবীতে পৌঁছায় এবং সেই তরঙ্গের মধ্যে কিছু অংশ থাকে দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলোর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা থাকে, যে কণাগুলোকে বলা হয় ফটন কণা। ছবিটা আমরা দেখতে পাচ্ছি সূর্য থেকে তরঙ্গ এসে পৌঁছাচ্ছে এবং এই তরঙ্গের মধ্যে কিছু অংশ, এই অঞ্চলটা যেটা আছে 400 থেকে 700 নানোমিটার অঞ্চলটা, সেই অঞ্চলটা হচ্ছে দৃশ্যমান আলো। আর এই দৃশ্যমান আলোর মধ্যে হচ্ছে কী বলতে ছোটো ছোটো ক্ষুদ্র কণা থাকে। এই ক্ষুদ্র কণাগুলো কি উচ্চ শক্তি সম্পন্ন ক্ষুদ্র কণা, এই ক্ষুদ্র কণাকে বলা হয় ফটন কণা। আর এই ফটন কণাই হলো আলোর উৎস। সূর্য থেকে যে আলো আসে তার মেইন উৎস হচ্ছে এই ফটন কণা, কারণ এই ফটন কণার মধ্যেই শক্তি থাকে। ফটন কণা কি বললাম, যে দৃশ্যমান আলোতে যে ক্ষুদ্র ক্ষুদ্র উচ্চ শক্তি সম্পন্ন কণা বর্তমান, সেই কণাগুলোকে বলা হয় ফটন কণা। আর এই ফটন কণাই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। তাহলে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ফটন কণার কাজ কি? প্রথমত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোক কী করে, সূর্যালোকের কাজ হচ্ছে প্রথমত ক্লোরোফিলটাকে উত্তেজিত করে দেয়। ক্লোরোফিল যদি উত্তেজিত হয়ে যায় তাহলে এই ক্লোরোফিল উত্তেজিত হয়ে কী করে, এই জলকে, এর আগে যেটা আমরা পড়লাম জলের ভূমিকা, জলকে H+ আর OH- ভেঙে দেয়। তাহলে সূর্যালোকের কাজ কি? প্রথমত হচ্ছে সূর্য থেকে যে আলোকটা আসে তার মধ্যে ফটন কণা থাকে। এই ফটন কণা সালোক সংশ্লেষে প্রধান ভূমিকা পালন করে। ফটন কণা কী করে, ক্লোরোফিলটাকে উত্তেজিত করে দেয়। উত্তেজিত যখন হয়ে যায় তখন কি হয়, ক্লোরোফিল জলকে ভেঙে H+ ও H- উৎপন্ন করে। এটা একটা কাজ হয়ে গেল। দ্বিতীয় কাজ কি, এই যে ফটন কণাটা কী হয়, আমরা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় পড়েছিলাম যে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় সৌরশক্তি মানে এখানকার কি ফটন কণা সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় এবং অস্থিতিক শক্তিরূপে অবস্থান করে। তার মানে এই ফটন কণা তখন কি হয়, রাসায়নিক শক্তি মানে ATPতে রূপান্তরিত হয়ে যায়। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে ফটন কণা থাকে সে ফটন কণাটা কী হয়, ATPতে রূপান্তরিত হয়ে যায়। এই ATPতে রূপান্তরিত হওয়ার পর ওটা কী করে, অস্থিতিক শক্তিরূপে তার মধ্যে আবদ্ধ থাকে, গ্লুকোজের মধ্যে আবদ্ধ থাকে। বুঝতে পারলাম। তাহলে এই ফটন কণাটা ক্লোরোফিলকে উত্তেজিত করার পর ফটন কণা নিজে কী হলো, ATPতে রূপান্তরিত হয়ে গেল। হওয়ার পর এই ATP রূপে তখন কোথায় থাকলো, গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয়ে গেল। ব্যাস 2 নাম্বার বুঝতে পেলাম। 3 নাম্বার, যখন গ্লুকোজের মধ্যে থাকছে ATP রূপে, এই ATP রূপে কে আছে, ফটন কণা আছে এবং এ কী করবে, এই যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া যেহেতু একটা বিক্রিয়ার জন্য তাপ বা এনার্জি দরকার বা শক্তির দরকার, এই শক্তিটা কে দেবে, এই শক্তিটা এই ATP কণাই দেয় বা ফটন কণা দেয়। ঠিক আছে, তাহলে বুঝলাম একটা হচ্ছে কাজ হচ্ছে প্রথমত ক্লোরোফিলকে উত্তেজিত করা, দ্বিতীয়ত হচ্ছে ফোটন কণাগা রাসায়নিক শক্তিরূপে ATP রূপে আবদ্ধ হওয়ার পর অস্থিতিক শক্তিরূপে গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয়। 3 নাম্বার বলবো যে এই ফোটন কণা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যা শক্তির প্রয়োজন পড়ে সেই শক্তির যোগান দিয়ে থাকে। 4 নাম্বার কি হয়,
এই যে ক্লোরোপ্লাস্ট যে কোষটা হচ্ছে বা পাতার কোষের মধ্যে আমরা জানি এডিপি এক ধরনের যৌগ থাকে। এডিপি যৌগটা হচ্ছে কি এডিনোসিন ডাইফসফেট। এই এডিনোসিন ডাইফসফেট সেইটা একটা অজৈব যৌগটির সঙ্গে যুক্ত হয়। অজৈব যৌগ কি পিআই। পিআই ফুল ফর্ম হচ্ছে ইনঅর্গানিক ফসফেট। পিআই আইতে হচ্ছে ইনঅর্গানিক, পিতে ফসফেট, এই ইনঅর্গানিক ফসফেট। তাহলে এই এডিপি আর পিআই কোথা থাকে? পাতার কোষে থাকে। এরা পাতার কোষে থাকে, কিন্তু এরা যুক্ত হতে পারে না, কারণ যুক্ত হতে গেলে শক্তি দরকার হবে। এডিপি পিআইয়ের সঙ্গে যখন যুক্ত হবে তখন শক্তি যে দরকার হবে সেই শক্তিটা আসবে ফোটন কণা থেকে। এই ফোটন কণা থেকে শক্তি উৎপন্ন হবে। তারপরে কী হবে? এডিপি পিআইয়ের সঙ্গে যুক্ত হয়ে এটিপি তৈরি করবে। এটিপি তৈরি করবে, ঠিক আছে? তাহলে বলতে পারি যে এটিপি যে উৎপন্ন হয় পাতার কোষের মধ্যে, যে এটিপি তৈরি হয়, এটিপি তৈরি করতে যে শক্তির দরকার পড়ে সেই শক্তিটাও কে দিয়ে থাকে? ফোটন কণা দিয়ে থাকে। এবার এই ঘটনাকে এডিপি প্লাস পিআই সমান সমান এটিপি, যেটা এডিপি প্লাস পিআই ইকুয়ালস টু এটিপি, এটাকে ফটোফসফোরাইলেশন বলে থাকে। এই ঘটনাকে ফটোফসফোরাইলেশন বলে থাকে। বা এই যে ফটোফসফোরাইলেশন, তো ফটোফসফোরাইলেশন বলার আগে আমরা লাস্টে কি দেখতে পাচ্ছি? ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথাটির অর্থ কী? ফসফোরাইলেশন কথাটির অর্থ হচ্ছে যখন কোনো যৌগের সঙ্গে বা যৌগের সাথে পিআই বা অজৈব ফসফেট যুক্ত হয় বা মুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন। কি বললাম? যখন কোনো যৌগের সাথে পিআই বা অজৈব যৌগ যুক্ত হয় কিংবা মুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন। আমরা এখানে দেখতে পাচ্ছি পিআই কি হয়েছে? এডিপি নামক যৌগের সাথে যুক্ত হয়েছে। তাহলে এটা কি এক ধরনের ফসফোরাইলেশন বলতে পারি, কারণ আমি ফসফোরাইলেশন সংজ্ঞায় বলেছি যখন কোনো, ঘুরিয়ে বলছি সংজ্ঞাটা, যখন কোনো অজৈব ফসফেট, ইনঅর্গানিক ফসফেট কোনো যৌগের সাথে যুক্ত হয় বা কোনো যৌগ থেকে মুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি পিআই কার সঙ্গে যুক্ত হচ্ছে? এডিপির সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে এটা একটা ফসফোরাইলেশন। আর এই ঘটনাটা কি আলোকের উপস্থিতিতে ঘটে, যেহেতু ফোটন কণা সাহায্য করছে সেজন্য এটার নাম বলা হয়, এই ঘটনাটাকে নাম বলা হয় ফটোফসফোরাইলেশন। তাহলে বলতে পারি, এটা বলা যায় যে ফোটন কণা বা সূর্যালোক ফটোফসফোরাইলেশন ঘটাতে সাহায্য করে। এই ফটোফসফোরাইলেশন জিনিসটা বলে দিলাম। ফসফোরাইলেশন মানে কি? যখন কোনো যৌগের সাথে পিআই বা অজৈব যৌগ যুক্ত হয় কিংবা মুক্ত হয় তখন তাকে বলা হয় ফসফোরাইলেশন। এবং যেহেতু এই ফসফোরাইলেশনটা এখানে আমরা দেখতে পাচ্ছি পিআই কার সঙ্গে যুক্ত হয়েছে? এডিপির সঙ্গে যুক্ত হয়েছে, তাহলে এটা এক ধরনের ফসফোরাইলেশন। এই ফসফোরাইলেশনটা আলোকের উপস্থিতিতে ঘটছে, তার জন্য এই ফসফোরাইলেশনটার নাম হচ্ছে আলোক ফসফোরাইলেশন বা ফটোফসফোরাইলেশন বা ফটোসিনথেটিক ফসফোরাইলেশনও বলা যায়। বুঝতে পারলাম? তাহলে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে সূর্যালোক ব্যবহৃত হয় তার উৎসটা কী এবং এর কীভাবে সাহায্য করে সেটা বুঝতে পারলাম। উৎসটা কোথায়? কারণ সব উৎস হচ্ছে সূর্য। সূর্য থেকে কি হয়? মহাকাশ থেকে তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে আসে। সেই তরঙ্গের মধ্যে কিছু কিছু তরঙ্গ থাকে দৃশ্যমান, তাদেরকে বলা হয় দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলোর মধ্যে কি ছোট ছোট বা ক্ষুদ্র ক্ষুদ্র উচ্চ শক্তি সম্পন্ন কণা থাকে। এই কণাগুলোকে বলা হয় ফোটন কণা। আর এই ফোটন কণায় সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। ফোটন কণার কাজ কি? ফোটন কণা ক্লোরোফিল যেটা আছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যে প্রধান ভূমিকা পালন করে, ক্লোরোফিল, পাতার ক্লোরোফিলকে উত্তেজিত করে। এই উত্তেজিত ক্লোরোফিল তখন কী করে? জলকে H+ আর OH- ভেঙে দেয়। এটা একটা কাজ। এই ফোটন কণা তখন কি হয়? এটিপি রূপে কার মধ্যে আবদ্ধ হয়? গ্লুকোজের মধ্যে আবদ্ধ হয় বললাম। তৃতীয় কাজ কি বলেছিলাম? যে ফোটন কণা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় যত এনার্জি দরকার পড়ে বা শক্তির দরকার পড়ে, সালোক সংশ্লেষ যেটা বিক্রিয়া যেহেতু এই বিক্রিয়া যে এনার্জি বা শক্তির দরকার পড়ে সেই শক্তির যোগান দিয়ে থাকে ফোটন কণা। 3 নাম্বার। 4 নাম্বার বলতে পারি যে পাতার কোষের মধ্যে যে এডিপি যৌগটা থাকে সেই এডিপি যৌগ যখন অজৈব যৌগ বা পিআই সঙ্গে যুক্ত হয় তখন যে শক্তির দরকার পড়ে সেই শক্তিটাও ফোটন কণা দিয়ে থাকে। বা এটা ঘুরিয়ে যদি বলা যায় যে ফোটন কণা ফটোফসফোরাইলেশন ঘটাতে সাহায্য করে। ব্যাস হয়ে গেল। এরপরে আসবো আমরা ক্লোরোফিল। সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আর একটা অন্যতম বা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে উপাদান হচ্ছে ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। এই ক্লোরোফিলটা কোথায় থাকে?
প্রথমে জানতে হবে। এই ক্লোরোফিল কোথা থাকে আমরা জানি, পাতার কোষে, বিশেষ করে মেসোফিল কলার কোষে এক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। কোষে ক্লোরোপ্লাস্ট নামক এক ধরনের কোষীয় অঙ্গাণু থাকে। সেই ক্লোরোপ্লাস্টের গ্রেনাম নামক অঞ্চলে, এই যে গ্রেনাম, সেই এক বচনে গ্রেনাম, বহু বচনে গ্রেনাম মনে অংশে থাইলাকয়েড থাকে। ছবিটাকে আমি একটু বড় করে দিচ্ছি। থাইলাকয়েড থাকে। এই থাইলাকয়েডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওই দানার মতো গোল 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 অংশ দেখতে পাচ্ছি, এখানে কোয়ান্টোজম লেখা আছে। এই কোয়ান্টোজমের মধ্যে ক্লোরোফিল থাকে। কোথায় থাকে বললাম? গ্রানামের যে গ্রানামের মধ্যে যে চাকতির মতো অংশ থাকে সেটাকে আমরা জানি থাইলাকয়েড বলে। এই থাইলাকয়েডের মধ্যে কি কোয়ান্টোজম দানা থাকে। এই কোয়ান্টোজম দানার মধ্যে ক্লোরোফিল থাকে। দেখতে পাচ্ছি কোয়ান্টোজম। এই কোয়ান্টোজমকে আমি এখানে বড় করে দেখেছি, এই একটা গোলকে এখানে বড় করে দেখানো হয়েছে। এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে কোয়ান্টোজম দানার মধ্যে ক্লোরোফিল থাকে। বা যেটুকু পর্যন্ত বললাম, সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় ক্লোরোফিল ছাড়াও আরেক ধরনের উপাদান সাহায্য করে থাকে, সেটাকে বলা হয় ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস কোথায় থাকে? এই ক্যারোটিনয়েডস তো কিন্তু কোয়ান্টোজম দানার মধ্যে থাকে। এই যে কোয়ান্টোজম, সেই কোয়ান্টোজমটা আমি এখানে বড় করে দেখিয়েছি। সেখানে দেখা আছে কি আছে এর ভিতরে। এর ভিতরে থাকে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড, আর থাকে ফটোসিনথেসিস এনজাইম বা উৎসেচক। তার মানে কোয়ান্টোজম যে দানাটা বললাম, যে থাইলাকয়েডের মধ্যে যে কোয়ান্টোজম দানা থাকে, সেই কোয়ান্টোজম দানার মধ্যে শুধুমাত্র ক্লোরোফিল থাকে না, ক্লোরোফিল ছাড়াও এর মধ্যে ক্যারোটিনয়েডস থাকে এবং বিভিন্ন রকম ক্লোরোফিল থাকে, এবং কি বললাম যে ফটোসিনথেটিক এনজাইম বা সালোকসংশ্লেষকারী যে উৎসেচক, যেটা আমরা পড়বো এরপরে RUBP বা রুবিস্কো নামক এক ধরনের উৎসেচক, বা সিনথেটিস নামে যে উৎসেচকের নাম তোমরা পড়বে, সেই উৎসেচকগুলোও কিন্তু কোয়ান্টোজম দানার মধ্যে থাকে। তাহলে কোয়ান্টোজম গঠনটা দেখতে পেলাম। এই কোয়ান্টোজমের মধ্যে ক্লোরোফিল থাকে, প্লাস কোয়ান্টোজমের মধ্যে ক্যারোটিনয়েডস থাকে, প্লাস থাকে ফটোসিনথেটিক এনজাইম। এবার এখানে এই ছবিটা আরেকবার তোমাদের দেখাচ্ছি, ভালো একটা ছবি, বইয়ের ছবি। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা গ্রানামের মধ্যে যে থাইলাকয়েড যদি কেটে দেখি, তার মানে এই যে এরকম দানা দেখতে পাবো, সেই দানাগুলোকে কোয়ান্টোজম বলা হয়েছে। এবং এই কোয়ান্টোজমের মধ্যে এই যে এখানে যে ক্লোরোফিল আছে আর যে রঞ্জক পদার্থ দেখতে পাচ্ছ যেটা পয়েন্টিং করা আছে, সেটা তোমরা জানো ক্যারোটিনয়েডস এক ধরনের রঞ্জক পদার্থ থাকে। তাহলে বুঝতে পারলাম যে ক্লোরোফিলের অবস্থানটা কোথায় বা কোথায় থাকে। এবার আবার এখানে চলে আসবো স্লাইডটাতে। এবার এই যে ক্লোরোফিল কথাটা বললাম, অ্যাকচুয়ালি এই ক্লোরোফিল জিনিসটা কি? যদি ক্লোরোফিল জিনিসটা বলা হয় যে কি, এটা এক ধরনের বলতে পারি যৌগ বলতে পারি। কেন? ক্লোরোফিল অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত? ক্লোরোফিলের মধ্যে কিন্তু কার্বন থাকে, অক্সিজেন থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেন থাকে, নাইট্রোজেন থাকে, আর কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, Mg। এই যে আমরা ক্লোরোফিল কথাটা যেটা বলছি, ক্লোরোফিল যে যৌগ মানে ক্লোরোফিল যে অণুটা থাকে কোয়ান্টোজম দানার মধ্যে, ক্লোরোফিল যে থাকে, এই ক্লোরোফিল অ্যাকচুয়ালি কী নিয়ে গঠিত? যদি ক্লোরোফিলের যদি সংকেত দেখি, সেখানে দেখতে পাবো কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, Mg আছে, মানে ম্যাগনেসিয়াম। এতগুলো মৌল নিয়ে কিন্তু ক্লোরোফিল অণুটা তৈরি। একটা ক্লোরোফিলের সংকেত যদি আমরা দেখি, যেমন ক্লোরোফিল এ বলে এক ধরনের ক্লোরোফিল আছে, তার যদি সংকেত আমরা দেখি সেখানে পাবো ক্লোরোফিল এর সংকেত হচ্ছে C55H70O6N4Mg। এটা হচ্ছে ক্লোরোফিলের সংকেত। তাহলে ক্লোরোফিল এক ধরনের যৌগ, তার মধ্যে বিভিন্ন রকম মৌল থাকে, যেটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। বুঝতে পারলাম ক্লোরোফিল কি? হ্যাঁ, তাহলে ক্লোরোফিল এক ধরনের বলতে পারি যৌগ, যেটাতে বিভিন্ন রকম মৌলের সমষ্টি। মৌলগুলো হচ্ছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ম্যাগনেসিয়াম। ব্যাস, এই ক্লোরোফিল এবার ক্লোরোফিলের ভাগ আছে। ক্লোরোফিল 5 প্রকারের হয়ে থাকে: ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল ই। 5 প্রকারের ক্লোরোফিল পেয়ে থাকি আমরা। এই 5 প্রকারের মধ্যে ক্লোরোফিল এ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। ক্লোরোফিল এ সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। এই যে ক্লোরোফিল এ আছে, সেটা হচ্ছে সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় প্রধান ভূমিকা পালন করে। তাছাড়াও এর সাহায্যকারী হিসাবে থাকে ক্লোরোফিল বি।
তাহলে এই দুটাকে ক্লোরোফিলকে বলা হয় মুখ্য ক্লোরোফিল। ক্লোরোফিল এ আর ক্লোরোফিল বিকে বলা হয় মুখ্য ক্লোরোফিল, আর বাকি যে সিডিই এই ক্লোরোফিলগুলি সাহায্যকারী ক্লোরোফিল বলা হয় বা সহকারী ক্লোরোফিল বলা হয়। তাহলে বুঝলাম ক্লোরোফিলেরও ভাগ আছে। ক্লোরোফিল 5 প্রকারের ক্লোরোফিল পাওয়া যায়। ক্লোরোফিল এ বি এটা হচ্ছে মুখ্য ক্লোরোফিল, এবং ক্লোরোফিল সি ডি ই এগুলো হচ্ছে সাহায্যকারী ক্লোরোফিল। ঠিক আছে, এবার এই ক্লোরোফিল কোথায় থাকে বুঝলাম, কোথায় থাকে? গ্রানামের মধ্যে যে থাইলোকেট থাকে, থাইলোকেটের মধ্যে যে কোয়ান্টোজোম দানা থাকে, সেই কোয়ান্টোজোমের দানার মধ্যে ক্লোরোফিল থাকে। ক্লোরোফিলের যদি প্রতিবেশী নাম বলা হয়, তাহলে সেই ক্লোরোফিলের প্রতিবেশী নাম হচ্ছে ক্যারোটিনয়েডস, ফটোসিনথেটিক পিগমেন্ট বা ফটোসিনথেটিক এনজাইম, এগুলো বলতে পারি। এবার ক্লোরোফিল এ কোথায় পাবো? ক্লোরোফিল এ আর বি প্রায় সমস্ত রকম উন্নত ধরনের উদ্ভিদ, আমরা যে স্তরজ উদ্ভিদগুলো দেখতে পাচ্ছি সমস্ত ধরনের উদ্ভিদে ক্লোরোফিল এ বি থাকে, যার মধ্যে ক্লোরোফিল এ সালোকসংশ্লেষের প্রধান ভূমিকা পালন করে এবং তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে পালন করে ক্লোরোফিল বি। আর ক্লোরোফিল সিডিই এগুলো সমস্ত ধরনের উদ্ভিদ কোষে থাকে না, কিছু কিছু উদ্ভিদ ক্ষেত্রে এদের দেখা যায়, উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায়। যেমন ক্লোরোফিল সি সেটা হচ্ছে ব্রাউন এলগিতে দেখা যায়, ক্লোরোফিল ডি সেটা রেড এলগিতে দেখা যায়, এবং ক্লোরোফিল ই বিশেষ ধরনের এলগি যেমন ভাউকেরিয়া নামক এক ধরনের এলগি আছে, সেই ধরনের এলগিতে দেখা যায় ক্লোরোফিল ই। এবার একটু বলে দিই যে ক্লোরোফিল, এই ক্লোরোফিলটা কী করতে পারে? ক্লোরোফিলের একটা যেহেতু একটা যৌগ, একটা আমরা দেখলাম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, এমজি ইত্যাদি মৌলগুলোকে নিয়ে গঠিত ক্লোরোফিল এক ধরনের যৌগ বলতে পারি। এই ক্লোরোফিলে এক ধরনের ক্ষমতা আছে যেটা পৃথিবীর আর কোনো কারো ক্ষমতা নেই। সেই ক্ষমতাটা হচ্ছে ক্লোরোফিল কিন্তু এই ফোটন কণা শোষণ করতে পারে। সূর্যালোক থেকে যে ফোটন কণা আসে আমরা দেখলাম, সেই ফোটন কণাটা একমাত্র কে শোষণ করতে পারে? ক্লোরোফিল শোষণ করতে পারে। তাহলে ক্লোরোফিল যে শোষণ করতে পারে, আর সেই যখন ক্লোরোফিল শোষণ করে তখন কী হয়? ফোটন কণা যখন ক্লোরোফিল শোষণ করছে তখন ক্লোরোফিল উত্তেজিত হয়ে যায়, আর উত্তেজিত ক্লোরোফিল তখন আমরা দেখলাম কী করে? জলকে H+ আর OH মাইনাস আয়নে বিভক্ত করে দেয়। তো এই যে ক্লোরোফিল যেটা থাকে, অর্থাৎ ক্লোরোফিল থাকছে কি কোথায়? কোয়ান্টোজোমের মধ্যে। এই ক্লোরোফিল কিন্তু ফোটন কণাটা শোষণ করে, কিন্তু তার আগে সেই ফোটন কণাটাকে শোষণ করে ক্যারোটিনয়েডস। তার মানে এটা বলতে পারবি যে আমরা এতদিন যে জেনে আসছিলাম ক্লোরোফিল ফোটন কণা শোষণ করে, কথাটা কিন্তু ভুল। ফোটন কণা যদি কেউ শোষণ করে থাকে সেটা হচ্ছে ক্যারোটিনয়েডস। এই ক্যারোটিনয়েডস হচ্ছে ফোটন কণা শোষণ করে। এবার ক্যারোটিনয়েড যখন ফোটন কণা শোষণ করে তখন ফোটন কণাটা কী করে? ক্যারোটিনয়েডস ক্লোরোফিল বিকে দিয়ে থাকে। তার মানে ক্লোরোফিল ক্যারোটিনয়েডস একমাত্র ক্যারোটিনয়েডসে হচ্ছে ফোটন কণা শোষণ করতে পারে, ক্লোরোফিল এ পারে না। ডাইরেক্ট যখন সূর্য থেকে ফোটন কণাটা আসে তখন ক্যারোটিনয়েডস ফোটন কণাটাকে শোষণ করে নেয়, তখন ফোটন কণাটা শোষণ করে, কিন্তু কি ক্যারোটিন কি সালোকসংশ্লেষ ঘটাতে পারে না। তাহলে এ কী করে? ফোটন কণাটা কী করলো? শক্তিটা পেলো, ওই শক্তিটাকে কি বলবো, কী করবে ক্যারোটিনয়েডস? ওই শক্তিটাতে ক্লোরোফিল বিকে ট্রান্সফার করে দেবে। আমরা দেখতে পাচ্ছি ক্যারোটিনয়েডস কী করছে? ফোটন কণাটাকে ক্লোরোফিলকে দিয়ে দিচ্ছে, ক্লোরোফিল বিকে দিয়ে দিচ্ছে। ক্লোরোফিল বি এবার দেখছে যে এখন ক্লোরোফিল এ উপস্থিত আছে, তখন ও কী করে? সালোকসংশ্লেষ করে না। ও তখন কী করে? ক্লোরোফিল বি ফোটন কণাটাকে ক্লোরোফিল একে দিয়ে দেয়, তখন কী হচ্ছে? ক্লোরোফিল এ উত্তেজিত হয়ে যায়, আর ক্লোরোফিল এ উত্তেজিত হলে কী করে? আমরা বললাম যেটা জলকে H+ আর OH মাইনাসে বিভক্ত করে দেয়। তাহলে বুঝতে পারলাম যে এই যে ক্লোরোফিল জিনিসটা কি, ক্লোরোফিল কোথায় থাকে এবং ক্লোরোফিল কত প্রকারের এবং ক্লোরোফিলের কাজ কি। ক্লোরোফিলের কাজ হচ্ছে বলতে পারবি ইনডাইরেক্টলি ফোটন কণা শোষণ করা, কিন্তু ডাইরেক্টলি ফোটন কণাটাকে শোষণ করে কে? ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডস শোষণ করার পর ও কি ওটাকে নিজের দেহে কাজে লাগাতে পারে না, তখন ও ফোটন কণাটাকে ট্রান্সফার করে দেয়। ফোটন কণা যখন ট্রান্সফার করে দিচ্ছে কাকে? ক্লোরোফিল বিকে দিয়ে দেয়। ক্লোরোফিল বি কী করে? তখন ওই ফোটন কণাটাকে ট্রান্সফার করে দেয় ক্লোরোফিল একে। সেই জন্য ক্লোরোফিল বি, ক্যারোটিনয়েড এগুলো কী বলে? সাহায্যকারী উপাদান হিসাবে এটা পরিচিত। তখন ক্লোরোফিল এ, তখন ওই ক্লোরোফিল কে কী করে? উত্তেজিত হয়ে যায়। উত্তেজিত হওয়ার পর জলকে H+ আর OH মাইনাসে বিভক্ত করে দেয়। ব্যাস এইটুকু পর্যন্ত বুঝতে পারলাম। তাহলে আমরা কী পড়লাম আজকে? আমরা পড়লাম যে সালোকসংশ্লেষ যে উপাদান আছে, প্রধান উপাদান যেগুলো কার্বন ডাইঅক্সাইড,
জল, সূর্যালোক এবং ক্লোরোফিল এবং ক্যারোটিনের কী ভূমিকা সেগুলো দেখলাম আজকে। তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট হিসেবে বললাম যে ফোটন কণাটা কী, আর একটা বললাম কৌশিক জল কী। ফোটন কণাটা জিনিসটা আরেকবার বলে দিচ্ছি যে মহাকাশ থেকে কী হয়, তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে অনবরত তরঙ্গ আসে। এই তরঙ্গগুলোর মধ্যে কিছু কিছু তরঙ্গ আমরা দেখতে পাই বা দৃশ্যমান, তাকে বলা হয় দৃশ্যমান আলো। এই দৃশ্যমান আলোর মধ্যে কি থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র উচ্চ শক্তি সম্পন্ন ফোটন কণা থাকে। এক ধরনের কণা থাকে যেটাকে বলে ফোটন কণা। এই ফোটন কণায় কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। এই ফোটন কণায় কী করে, ক্লোরোফিলকে উত্তেজিত করে। আর এই ফোটন কণাটাকে শোষণ করতে পারে কে, একমাত্র ক্যারোটিনয়েডস। ক্যারোটিনয়েডসটা কোথায় থাকে, কোয়ান্টোজোমের মধ্যে থাকে। কোয়ান্টোজোমটা কোথায় থাকে, থাইলাকয়েডের মধ্যে থাকে। আর থাইলাকয়েডটা কোথায় থাকে, আমরা দেখলাম গ্রানামের মধ্যে থাকে। ব্যাস, তাহলে আজকে এই পর্যন্ত। আবারও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে। খোদা হাফেজ।